আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই খুব ভালো আছো। কি দেখতে পাচ্ছ? একটা মানচিত্র, বাংলাদেশের মানচিত্র। দেশ, দেশকে আমরা কি বলে সম্বোধন করি? হ্যাঁ, দেশকে আমরা মা বলে সম্বোধন করি। তাহলে চলো আজকে আমরা পড়ি গরবিনী মা জননী। এটি কে লিখেছেন? সিকান্দার আবু জাফর। সিকান্দার আবু জাফর জন্মগ্রহণ করেন 1919 সালে। 1919। মনে রাখাটা সহজ, তাই না? সাতক্ষীরা জেলায়। উনি কবি ছিলেন, নাট্যকার ছিলেন এবং পেশায় ছিলেন সাংবাদিক। এবার আসুন আর কিছু গ্রন্থের নাম দেখি। বাংলা ছাড়ো, তিমিরান্তিক, প্রসন্ন প্রহর, সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা নাটক, ওনার একটা বিখ্যাত নাটক সিরাজউদ্দৌলা। আর আজকে আমরা যে কবিতাটি পড়ছি, গরবিনী মা জননী, এটি নেওয়া হয়েছে বাংলা ছাড়ো কাব্যগ্রন্থ থেকে। কবি সিকান্দার আবু জাফর মৃত্যুবরণ করেন 1975 সালে। এবার আসো শব্দের অর্থগুলো একটু জেনে নিই। আমরা কবিতা পড়ার সময় তো শব্দের অর্থ আবারও ভালোভাবে বুঝবো, এখন একটু দেখে নিই। পুণ্যবতী, পুণ্য বা ভালো কাজ করে এমন নারী, স্ত্রীবাচক শব্দ পুণ্যবতী। সরোজিনী, সরোজ অর্থ পদ্ম, সরোজের স্ত্রীবাচক সরোজিনী। এই কবিতায় দেশমাতৃকা বাংলাকে তুলনা করা হয়েছে কমনীয় পদ্মের সঙ্গে। মরণ মারের দণ্ড, মরণের আঘাত থেকে প্রাপ্ত শাস্তি। ছোপানো, ছোপ মানে ছাপ বা রং, এখানে ছোপানো মানে রাঙানো। পাগল ছেলে, বাংলার মুক্তিকামী বিদ্রোহী ও তরুণ যুবকেরাই পাগল ছেলে, যারা নির্ভয়ে যুদ্ধ সংগ্রামে লিপ্ত হয়েছিল ভয়ঙ্করের দুর্বিপাকে। ভীতিকর দুর্যোগ ও দুর্ঘটনা, এখানে ভয়াবহ ও রক্তক্ষয়ী যুদ্ধকে বোঝানো হয়েছে। শাসন কারা, শাসন কারা কি? পাকিস্তানি দুঃশাসন, যা ছিল কারাগারের সমান। উজ্জ্বল, উজ্জ্বল মানে হচ্ছে উজ্জ্বল, উজ্জ্বল শব্দটির কোমল রূপ। যুগ চেতনার চিত্তভূমি নিত্যভূমি বাংলাদেশ, যুগের আকাঙ্ক্ষাকে ধারণ করা চিরন্তন দেশমাতৃকা বাংলাদেশ। এবার আসো কবিতাটা পড়ি, তোমরা বই খোলো, আমি পড়ছি, তোমরা শোনো। গরবিনী মা জননী, সিকান্দার আবু জাফর। ওরে আমার মা জননী, জন্মভূমি বাংলারে, তোর মতো আর পুণ্যবতী ভাগ্যবতী বলমাকে। কার চোখে মা নদীর কাজল, সবুজ তৃণের আঁচল বুকে। কার পায়ে মা ধুলোর নুপুর, সন্ধ্যা দুপুর বেজেই চলে। রোজ ভোরেকে শিশির খোপায় বকুল জুথির গন্ধ মাখে। কার দুপুরের তন্দ্রা ভেজে ক্লান্ত ঘুঘুর বিলাপ চলে। কামার কুমোর জেলে চাষি বাউল মাঝি ঘর উদাসী। কার ছেলেরা নিত্য হাজার মরণ মারের দণ্ড গোনে। ছেলের বুকের খুন ছোপানো কোন জননীর আঁচল কোণে। দুর্ভাগিনী কার মেয়েরা কান্না ফুলের নকশা বনে। সেই মাকে যার হাজার হাজার মা নাম ডাকা পাগল ছেলে মায়ের নামে ঝাঁপিয়ে পড়ে ভয়ঙ্করের দুর্বিপাকে। কার ছেলে মা উপড়ে ফেলে বুলেট ফাঁসির শাসন কারা। দুঃখের ধূপে সুখ পুড়িয়ে কার ছেলে মুখ উজ্জ্বল রাখে। তুই তো সে মা, ওমা তুই তোরে সেই গরবিনী, রক্তে ধোয়া সরোজিনী, যুগ চেতনার চিত্তভূমি নিত্যভূমি বাংলারে। এই কবিতাটা তোমাদের জন্য কমিয়ে দেওয়া হয়েছে, এখানে লেখা আছে কবিতার শেষে সংক্ষেপিত, মূল কবিতাটা আরো বড়।
এবার আসো কবিতাটা আমরা আরো ভালোভাবে পড়ি, একটু বুঝে বুঝে পড়ি। ওরে আমার মা জননী জন্মভূমি বাংলারে, তোর মতো আর পুণ্যবতী ভাগ্যবতী বল মাকে। ওরে আমার মা জননী জন্মভূমি বাংলারে, জন্মভূমি বাংলাকে কি বলেছেন কবি? মা। সো জন্মভূমিকে তো আমরা সবাই মা বলি। তোর মতো আর পুণ্যবতী ভাগ্যবতী বল মাকে। কেন? কেন জন্মভূমি বাংলা এত পুণ্যবতী ভাগ্যবতী? সেটা জানার জন্য আমাদের কি করতে হবে? কবিতাটা আরো পড়তে হবে। কার চোখে মা নদীর কাজল, সবুজ তৃণের আঁচল বুকে। আমরা জানি যে বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশে অনেক নদী, তাই না? এবং এই নদীর পানিটা একটু ঘোলা, একটু কালো কালো লাগে আমাদের কাছে। কাজলও তো কালো নদীর। সুতরাং বাংলা যে নদী তাকে তুলনা করেছেন কবি মায়ের চোখের কাজলের সঙ্গে। দেশটা তো আমাদের মা, সুতরাং নদীটা হচ্ছে চোখের কাজল। সবুজ তৃণের আঁচল বুকে, এবং আমাদের দেশটা অনেক সবুজ, চারিদিকে তাকালে সবুজ, তাই না? সবুজ মাঠ, সবুজ ধান ক্ষেত। এটাকে কবি তুলনা করেছেন কিসের সাথে? মায়ের শাড়ির আঁচলের সঙ্গে। কার পায়ে মা ধুলোর নুপুর, সন্ধ্যা দুপুর বেজেই চলে। এই ধুলো কিন্তু শহরের এই দূষিত ধুলা না, গ্রাম বাংলার ধুলা কিন্তু অনেক সুন্দর লাগে। আচ্ছা, তোমরা কি জানো গোধূলি, গোধূলি নামটা কোথা থেকে এসেছে? গোধূলি বেলা তো চিনোনি, গোধূলির সময়টা তো খুব সুন্দর, সন্ধ্যার সময়টাকে বলে গোধূলি। এই গোধূলি শব্দটা এসেছে, এই গোধূলির গো মানে হচ্ছে গরু। ওই সময়টাতে, যে সন্ধ্যার সময়টাতে গরু, রাখালরা গরুকে গরুর ঘরে নিয়ে যায়, গোয়ালে নিয়ে যায়। তো গরুর পাল যখন যায়, একসাথে যায়, অনেক ধুলা ওড়ে। হ্যাঁ, সেই থেকে এই সময়টার নাম হয়েছে গোধূলি। তাহলে এই ধুলাটাকে তুলনা করেছেন কিসের সাথে? মায়ের পায়ের নুপুরের সাথে। এই বাংলা মায়ের পায়ের নুপুর হচ্ছে ধুলো বা ধুলা। রোজ ভোরে কে শিশির খোপায় বকুল জুথির গন্ধ মাখে। বকুল ফুল নিশ্চয়ই নাম শুনেছো, বকুল ফুল। আর জুথি, জুথিকে জুঁই বলে, জুঁই বলে, জুথিকা বলে, ইংলিশে জেসমিন বলে। শীতকালে মাঠ ঘাসের উপর যখন শিশির ঘাসটা যখন শিশিরে ভেজা থাকে, হ্যাঁ, এরপরে যখন ফুল পড়ে, ফুলগুলোও শিশিরে ভিজে থাকে। এই যে সৌন্দর্য, এটাকে কবি তুলনা করেছেন বা উপমা দিয়েছেন যে মায়ের খোপায় বকুল জুথির কি মাখে, গন্ধ মাখে। এবং চারিদিকে নিশ্চয়ই এই যে ঘাসের উপরে যে ফুল পড়ে থাকে বা শিশির সিক্ত ঘাসের উপরে ফুল পড়ে থাকে বা ফুলের উপরেই শিশির পড়ে, যাই হোক না কেন, এবং চারিদিকে কি হয়, গন্ধে মৌ মৌ করে। দেখো এটাকে কবি কি সুন্দর করে উপমা দিয়েছেন। রোজ ভোরে কে শিশির খোপায় বকুল জুথির গন্ধ মাখে। একটা জিনিস হয়তো তোমরা জানো, কবিতায় না একটা একটা শব্দ ধরে 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 অনেক সময় বোঝানোটা কঠিন। হ্যাঁ, তোমাকে বুঝে নিতে হবে, কারণ কবিরা তো অনেক উপমা দিয়েছেন, দেয়, তাই না? তো সবকিছু আসলে যুক্তি দিয়ে তুমি ধরে ধরে বোঝাটা একটু কঠিন, তোমাকে সামগ্রিকভাবে বুঝতে হবে। কার দুপুরে তন্দ্রা ভেজে ক্লান্ত ঘুঘুর বিলাপ চলে। ঘুঘু, ঘুঘু যে শুধু দুপুরেই ডাকে তা না, তবে দুপুর বেলায় ডাকটা একটু বেশি শোনা যায়, এবং সেটা গ্রামেই বেশি শোনা যায়, শহরে শোনা কম যায় একটু। এবং দুপুরে দেখা যায় যখন সবাই ঘুমোচ্ছে অথবা বিশ্রাম নিচ্ছে, চারিদিকে একটু চুপচাপ, ওই সময়টাতে ঘুঘু এমন করে ডাকে, মনে হয় যেন বিলাপ করছে। বিলাপ বোঝো তো? বিলাপ হচ্ছে তোমার কান্না করা, শুরু করে করে কান্না করে না, বলে বিলাপ।
তাই এটাকে কি বলেছেন কবি? কার দুপুরে তন্দ্রা ভেজে ক্লান্ত ঘুঘুর বিলাপ চলে। তন্দ্রা অর্থ, তন্দ্রা মানে ঘুম, হালকা ঘুম আর কি। কামার কুমোর, জেলে চাষি, বাউল মাঝি, খরুদাসী। এখানে দেখো বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কথা বলেছে। বাংলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যেমন এখানে কামার, কামার কারা? যারা লোহার কাজ করে, লোহা দিয়ে দা, বটি, ছুরি আর বিভিন্ন জিনিস বানায়। কুমোররা কি করে? মাটি দিয়ে বিভিন্ন হাঁড়ি পাতিল সব বিভিন্ন জিনিসপত্র বানায়। জেলে তো চিনোই, চাষিও চেনো, চাষি কি কৃষক। বাউলও চেনো, বাউলরা গান করে, গ্রাম বাংলার গায়ক। মাঝি তো চিনোই, নৌকা চালায়। তাহলে দেখো এখানে এই দুটো লাইনের মধ্যে অনেক শ্রেণী পেশার মানুষের কথা চলে এসেছে। এবং কি বলেছেন কবি? তারা ঘর উদাসী। তারা ঘর উদাসী। ঘর উদাসী, এটা কি কোনো ভালো কথা? আসলে তারা ঘর উদাসী এটা বলতে চাননি। তারা অবশ্যই ঘর উদাসী না, তবে দেশের প্রয়োজনে তারা ঘর ছেড়ে বের হতে পারে। যখন দেশকে বাঁচানোর প্রশ্ন আসে, তখন তাদের ঘরের কথা মনে থাকে না। এটা একদম বাস্তব কথা। আমি একটা বাস্তব উদাহরণ দিই। কয়েক বছর আগে আমাদের স্কুলে কয়েকজন মুক্তিযোদ্ধা এসেছিলেন। হ্যাঁ, তো একজন ছাত্রী, আমাদের একজন ছাত্রী প্রশ্ন করেছিল যে আপনারা যখন যুদ্ধে গিয়েছিলেন তখন আপনাদের পরিবারের কে দেখাশোনা করেছিল? হ্যাঁ, বা তখন পরিবারের, আপনারা যে যুদ্ধে চলে গেছেন পরিবারের কোনো ক্ষতি হয়েছিল কিনা, এই টাইপের প্রশ্ন করেছিল। তো উনি উত্তর দিয়েছিলেন, তখন যদি আমরা পরিবারের কথা চিন্তা করতাম, ঘরের কথা চিন্তা করতাম, আর যুদ্ধ করতে হতো না। তাহলে এখন নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছ ঘর উদাসী বলতে কি বোঝাতে চেয়েছেন। মুক্তিযুদ্ধের সময় বেশিরভাগ মানুষ তো ঘর থেকে পালিয়ে চলে গিয়েছিল, তোমরা জানো নিশ্চয়ই। কার ছেলেরা নিত্য হাজার মরণ মারের দণ্ডকোণে। দেশের প্রয়োজনে দেশের ছেলেরা কি করতে পারে? জীবন দিতে পারে। ছেলের বুকের খুন ছোপানো কোন জননীর আঁচল কোণে। যেহেতু দেশের প্রয়োজনে অনেক মানুষ জীবন দিয়েছে, তো দেশ যদি মা হয় তাহলে এই মায়ের আঁচলে তো অনেক ছেলের, অনেক সন্তানের রক্ত লেগে আছে নিশ্চয়ই। এই যে এই ছবিটা হচ্ছে জাহানারা ইমাম, ওনার ছেলেও যুদ্ধে মারা গেছেন, শহীদ হয়েছেন, রুমি নাম। এখানে তো একজন মায়ের কথা বলছি, এরকম আরো হাজার হাজার মা আছে না, তাই না? হাজার হাজার কেন, লক্ষ লক্ষ মা আছে। আচ্ছা, এর আগে পর্যন্ত আমরা কিন্তু কি দেখলাম, এখানে কিন্তু একটু যুদ্ধ সংগ্রাম চলে এসেছে এখন যা পড়ছি। এর আগে প্রথম দিকের যে আমরা কবিতার লাইনগুলো পড়ছিলাম, সেখানে দেশের সৌন্দর্যের বর্ণনার কথা ছিল, তাই না? নদীকে বলেছে মায়ের চোখের কাজল, সবুজ তৃণকে বলেছে আঁচল, ধুলোকে বলেছে নুপুর, তাই না? শিশির খোপায় বকুল যুথের গন্ধ। এখন দেখতে পাচ্ছি, পরের পৃষ্ঠা থেকে আমরা দেখতে পাচ্ছি একটু আন্দোলন সংগ্রাম এই টাইপের কথা চলে আসছে, তাই না? দুর্ভাগিনী কার মেয়েরা কান্না ফুলের নকশা বনে। এতক্ষণ তো ছেলেদের কথাই বলছেন, এবার মেয়েদের কথাও বলছেন কবি। মেয়েদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে দেশের জন্য। অনেক পরিবারের মানুষজন হারিয়েছে, তারা ঘরবাড়ি হারিয়েছে। মেয়েরা কিন্তু সরাসরি যুদ্ধও করেছে, এগুলো এটা অবশ্য অনেক সময় অনেক কবিতায় সাহিত্যে আসে না, অনেক ক্ষেত্রে খালি ছেলেদের কথাই বলে। তো মেয়েরাও কিন্তু সরাসরি যুদ্ধ করেছে, ভাষা আন্দোলনেও সরাসরি অংশগ্রহণ করেছে। তবে সংখ্যায় কম, ছেলেদের তুলনায় কম, সেটা ঠিক। আর সরাসরি অংশগ্রহণ না করলেও, যারা সরাসরি অংশগ্রহণ করেনি, মেয়েরাও কিন্তু আরো বিভিন্নভাবে কিন্তু মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছে।
আচ্ছা, এখানে কান্না ফুলের নকশা বনে কথাটা কেন এসেছে? কারণ দুর্ভাগিনী মেয়েরা, এখানে দুর্ভাগিনী মেয়ে বলতে যুদ্ধে ক্ষতিগ্রস্ত মেয়েদের কথা বলছে, যুদ্ধে বা বিভিন্ন আন্দোলনে সংগ্রামে ক্ষতিগ্রস্ত মেয়েদের কথা বলছে। তারা এত কান্না করছে যেন, তাদের এত কান্না, এত দুঃখ যেন তাদের কান্না দিয়ে নকশা বোনা হয়ে যাচ্ছে। কান্না দিয়ে কিভাবে নকশা বনে? আমি তো একটু আগেই বললাম, কবিতা সবকিছু ধরে 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 অর্থ করাটা মুশকিল, বুঝে নিতে হবে। ঠিক আছে? সেই মা যার হাজার হাজার মা নাম ডাকা পাগল ছেলে, মায়ের নামে ঝাঁপিয়ে পড়ে ভয়ঙ্করের দুর্বিপাকে। পাগল ছেলে কাদের বলছে? শব্দের অর্থে পড়েছিলে, তাই না? পাগল ছেলে কারা মনে আছে? বাংলার মুক্তিকামী বিদ্রোহী ও তরুণ যুবকেরাই পাগল ছেলে, যারা নির্ভয়ে যুদ্ধ সংগ্রামে লিপ্ত হয়েছিল। একটু পাগল না হলে এভাবে ভয়ঙ্কর যুদ্ধে বা ভয়ঙ্কর পরিস্থিতিতে ঝাঁপিয়ে পড়াটা একটু কঠিন, তাই না? সেই জন্য তাদেরকে কি বলেছে? পাগল ছেলে বলেছে। বেশি চিন্তা ভাবনা করলে, হিসাব নিকাশ করলে সেটা পাওয়াটা কঠিন। কার ছেলে মা উপড়ে ফেলে বুলেট ফাঁসির শাসন কারা? দুঃখের ধূপে সুখ পুড়িয়ে কার ছেলে মুখ উজ্জ্বল রাখে? কার ছেলেরা কোনো ফাঁসির ভয়, মৃত্যুর ভয়, কোনো শাসন, কোনো জেলে জুলুমের ভয়, অত্যাচারের ভয় কোনো কিছুই মানে না। দেশের জন্য সব কিছুকে তুচ্ছ করে তারা কাজ করেছে। কার ছেলেরা? এই বাংলার ছেলেরাই তো। দুঃখের ধূপে সুখ পুড়িয়ে কার ছেলে মুখ উজ্জ্বল রাখে? দুঃখের ধূপে সুখ পুড়িয়ে, ধূপ চিনো? ধূপ, ধূপ নিজে জ্বলে কিন্তু নিজে জ্বলে জ্বলে চারিদিকে গন্ধ বিলায়। সেরকম অনেক মানুষ আছে, বাংলার অনেক ছেলে আছে বা অনেক সন্তান আছে যারা নিজেদের জীবনকে ধ্বংস করে, হ্যাঁ, অন্যদেরকে সুখ দিয়ে গেছে, অন্যদেরকে কিছু দিয়ে গেছে, অধিকার দিয়ে গেছে, স্বাধীনতা দিয়ে গেছে। তারা কিন্তু চাইলেই সুখে থাকতে পারত। তারা নিজেদের সুখটাকে বিসর্জন দিয়েছে, নিজেদের জীবন পর্যন্ত বিসর্জন দিয়েছে। তারা ইচ্ছে করলে ঘরের কোণে সুখেই থাকতে পারত। যুদ্ধে যাওয়ার জন্য তাদেরকে কেউ জোর করেনি। এই যে যুদ্ধে বা বিভিন্ন আন্দোলনে ধরো অনেক কষ্ট না, মৃত্যুর ভয় আছে, এছাড়া কত কষ্ট। এই কষ্টটা তো তারা নিজের ইচ্ছায় পালন করেছে। অনেকটা ধূপের মতো, ধূপ যেমন পুড়ে নিজে পুড়ে পুড়ে চারিদিকে গন্ধ বিলায়, অনেকটা ওই টাইপের। কার ছেলে মুখ উজ্জ্বল রাখে? কিসের কি উজ্জ্বল রাখে? দেশের মুখ উজ্জ্বল রাখে, দেশের সম্মান বজায় রাখে। তুই তো সে মা, ওমা তুই তোরে সেই গরবিনী, রক্তে ধোয়া সরোজিনী। এবার দেশকে বলছে রক্তে ধোয়া সরোজিনী। সরোজ মানে আমরা পড়েছি শব্দের অর্থে পদ্ম। এই পদ্মটা কেমন? রক্তে ধোয়া, লাল পদ্ম। একদিকে দেখো পদ্ম কিন্তু সুন্দর, তাই না? কিন্তু রক্তে ধোয়া একটা, রক্ত আমাদের কাছে ভালো লাগে না, তাই না? একদিকে যেন কোমল এবং কঠোর দুটার আহ মিলিত একটা রূপ। কেন রক্ত ধোয়া? কারণ দেশের সন্তানরা দেশের জন্য অনেক রক্ত দিয়েছে। সেজন্য দেশ যদি একটা পদ্ম ফুল হয়, তাহলে এই পদ্ম ফুলটা হচ্ছে লাল পদ্ম। কারণ বাংলা মায়ের সন্তানদের রক্তে সেটা লাল হয়ে গেছে। যুগ চেতনার চিত্তভূমি, নিত্যভূমি বাংলার। এই বাংলা, বাংলার পরিবেশ, বাংলার প্রকৃতি যুগের চেতনাকে ধারণ করে। যুগের চেতনাকে ধারণ করে মানে কি? যখন যে চেতনাটা আমাদের জন্য প্রয়োজন, সেই চেতনাটা তখন জাগ্রত হয়। হ্যাঁ, যেমন যেমন যখন ভাষার জন্য আমাদের চেতনার প্রয়োজন ছিল, তখন সেই চেতনাটা জাগ্রত হয়েছে। যখন স্বাধীনতার প্রয়োজন ছিল, তখন মানুষের মধ্যে স্বাধীনতার চেতনা জাগ্রত হয়েছে। স্বাধীনতার চেতনা, স্বাধীনতার আকাঙ্ক্ষায় যদি মানুষের মধ্যে না থাকতো, তাহলে মানুষ যুদ্ধ করতে পারতো? এভাবে জীবন দিতে পারতো?
এভাবে বিদ্রোহ করতে পারতো? পারতো না। এবার আমি একটু পাঠ পরিচিতি পড়ি, মনোযোগ দিয়ে শোনো। আর এতক্ষণ আমরা যা পড়লাম পাঠ পরিচিতি তো ওই কথাই বলবে, তাই না? তারপরে একটু শুনি, একটু সুন্দর করে গুছিয়ে লিখেছে তোমাদের বইতে। আমি পড়ছি, তোমরা শোনো মনোযোগ দিয়ে। কবিতাটি বাংলা ছাড়ো কাব্যগ্রন্থের অন্তর্গত। উপর্যুক্ত কবিতাটিতে পুণ্যবতী ভাগ্যবতী দেশমাতার গর্বিত হয়ে ওঠার কারণ অন্বেষণ করা হয়েছে। বাংলাদেশের সাংস্কৃতিক জীবনের সঙ্গে পরিবেশ প্রকৃতির সম্পর্ক অবিচ্ছেদ্য। শ্রমজীবী কৃষিজীবী থেকে শুরু করে সব পেশাজীবী সন্তান এই মায়ের কোল জুড়ে থাকে। এই মাকে রক্ষা করার জন্য এই সন্তানরা শত কষ্ট সহ্য করে, তবে কোনো অন্যায় অত্যাচার অবিচারকে তারা মেনে নিতে পারে না। মাকে বাঁচানোর জন্য প্রয়োজনে তারা বুকের তাজা রক্ত ঢেলে দিতেও দ্বিধা করে না। আবার এই মাকেও সন্তানের জন্য বিশেষ ভূমিকা রাখতে হয়, সন্তানকে সাহস ও শক্তি যোগাতে হয়। দেশ মাতৃকাকে সকল দুঃশাসন থেকে রক্ষার জন্য মায়ের সন্তানরা ঝাঁপিয়ে পড়ে। তারা যে কোনো দুঃসময়ে জেল জুলুম ফাঁসির দণ্ড মাথায় নিয়ে নিজের সুখ শান্তি ও আলস্য পরিহার করে দেশের জন্য আত্মত্যাগ করতে দ্বিধা করে না। যুগের দাবি ও সময়ের দাবি রক্ষায় যে সন্তানরা সাহসের সঙ্গে সংগ্রামের পথ বেছে নেয়, তাদের জন্য বাংলাদেশ সত্যিই গর্বিত। প্রকৃতপক্ষে বাংলার মাটি এই সাহসী ও সংগ্রামী জনতার চিত্তভূমি। এবার কয়েকটা প্রশ্ন করি, এগুলো অবশ্যই পারার কথা। এগুলো যদি না পারো তাহলে বুঝবে আসলে ক্লাসটা তুমি মনোযোগ দিয়ে দেখোই নেই। ঠিক আছে? কবি সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন? আমি বলেছিলাম ওনার জন্ম সালটা মনে রাখাটা সহজ, তাই না? 1900 কত সালে? 1919 সালে। কার দুপুর সন্ধ্যা দুপুর মার পায়ে কি বাজে? সন্ধ্যা দুপুর মার পায়ে নুপুর বাজে। কিসের নুপুর? ধুলোর নুপুর। তাহলে সন্ধ্যা দুপুর মার পায়ে কি বাজে? সন্ধ্যা দুপুর মার পায়ে ধুলোর নুপুর বাজে। মায়ের আঁচল কোণে কি লেগে আছে? মায়ের আঁচল কোণে কি লেগে আছে? ছেলের বুকের রক্ত লেগে আছে, বা ছেলের বুকের খুন লেগে আছে। তোমাদের বইতে কি লিখেছে? ছেলের বুকের খুন চোপানো কোন জননীর আঁচল কোণে। তাহলে ছেলের বুকের খুন লেগে আছে। বাংলা কিসের চিত্তভূমি? বাংলা যুগ চেতনার চিত্তভূমি। একটা বাড়ির কাজ দিই। গরবিনী মা জননী কবিতায় জন্মভূমি বাংলাকে পুণ্যবতী ও ভাগ্যবতী বলা হয়েছে কেন? লিখবে, বেশি বড় লিখতে হবে না, তোমাদের যে অনুধাবনমূলক প্রশ্ন থাকে না, অতটুকু লিখলে চলবে। ঠিক আছে? তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো। ধন্যবাদ।